ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত যমুনা স্টুডিওতে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, সুইস ব্যাংকে আবারও আমানত বাড়ার কারণ কি হতে পারে? অর্থ পাচারের শঙ্কা কি আছে? হ্যাঁ, এই দুটোই আমার কাছে মনে হয় কি যে ইম্পোর্টেন্ট। কারণ হলো যে বাংলাদেশের যে টাকা এটা বারবার বেড়ে যাচ্ছে, মাঝখানে একটু কমে গিয়েছিল। কিন্তু এই যে পুরো যে টাকা বৃদ্ধির ঘটনা সেটি কিন্তু এই যে অন্তর্বর্তী সরকার তাদের সময়টাতে, এবং এই অন্তর্বর্তী সরকারের সময় আমরা চিন্তা করছিলাম ব্যাংকিং খাতে সুশাসন আসবে, ব্যাংকিং খাতে সংস্কার হবে এবং এই অর্থ পাচার সেগুলো কিন্তু কমে যাবে। কিন্তু আমরা দেখলাম যে না, ঠিক তাদের সময়টাতেই আসলে এই ঘটনাটা ঘটেছে এবং সুইস ব্যাংক গুলোতে অর্থের পাহাড় জমাচ্ছে। সুইস ব্যাংক মানুষ কেন অর্থের পাহাড় জমায়? কারণ হলো যে তখন কিন্তু দেশের যে পরিস্থিতি যদি থাকে এরকম যে না অর্থ নিয়ে যাওয়া যাবে, তাহলে সেটা তারা নিয়ে যায়। তো এখন যে অবস্থাটা তৈরি হয়েছে সেটি হলো যে কেউ কেউ হয়তো এখানে আছেন, তারা জমাচ্ছেন একটা অর্থ, কিন্তু ওই রাতারাতি এত টাকা কিন্তু জমানো সম্ভব নয়। তো এটাই হচ্ছে বড় চিন্তার বিষয় যে এই আসলে কেন ব্যাংকিং খাতটা আমরা ঠিক সেভাবে আসলে এই যে টাকা সেটা আসলে এলাও করলাম ওখানে যেতে। তো সেটা একটু খতিয়ে দেখতে হবে এবং এর পাশাপাশি আসলে এই যে সুইস ব্যাংকগুলোর কাছে বিশেষ করে সুইস যে সেন্ট্রাল ব্যাংক তাদের কাছে আসলে জানতে হবে যে আসলে কারা এই অর্থটা জমাচ্ছেন। এটা কি তাদের লোকাল, তো বাংলাদেশের মানুষেরা জমাচ্ছেন এখানে এতগুলো টাকা। তো সেটা নিশ্চয়ই কিছু কারণ থাকতে পারে এবং সেটা আসলে খুব একটা উদ্ভট কারণ না। প্রতিবেশী ভারত ও পাকিস্তান সুইস ব্যাংকের সাথে তথ্য আদান প্রদানের চুক্তি করলেও বাংলাদেশ এখনো করেনি। এই ধরনের চুক্তি করার চ্যালেঞ্জ কি, আর কি ধরনের সুফল মেলে দেশে? না, এখানে ২ টা বিষয় আছে। একটা হলো যে bilateral mutual legal assistance agreement, যেটা হতে পারে তাদের বাংলাদেশের যে অর্থ পাচারের বিষয়টা সেটা কিন্তু শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ নয়। দেখা যাচ্ছে যে আমাদের প্রতিবেশী দেশগুলো সেখানেও এই অর্থ পাচার একটা ভয়াবহ পর্যায়ে চলে যাচ্ছে। কিন্তু বাংলাদেশে যেটা হয়েছে যে অনেক বড় লুটপাট হয়েছে এবং অর্থনীতির আকার বা আমাদের যে অর্থ ব্যবস্থা তার আকারের তুলনায় অনেক বেশি এবং এটা হঠাৎ অপসংখ্যাতের এটা হয়েছে। তো সুতরাং এটার একটা বড় অংশ চলে গেছে সুইস ব্যাংক গুলোতে এবং অন্যান্য দেশেও গেছে। তো এখন কিন্তু সবাই জানি আমরা যে সুইজারল্যান্ড একটি বড় জায়গা যেখানে আসলে নিরাপদে অর্থ রাখা যায়, সেখানে আসলে অনেকেই রাখেন এই অর্থ। সুতরাং এখন বাংলাদেশে আসলে একটা চুক্তি করতে হবে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে, যাতে করে আমরা সমস্ত রকমের তথ্য পেতে পারি যে কারা এরা এবং তারা কি আসলে বাংলাদেশের ভিতরে বসে করছে, নাকি তারা ট্রাভেল করছেন, ট্রাভেল করে গিয়ে হচ্ছে নিজের মধ্যে অর্থ রেখে আসছেন। আর এর পাশাপাশি যে ওইখানে যেমন নিরপেক্ষ কোনো দেশে তারা আছে, তারা নিরপেক্ষ দিয়ে অর্থটা এখানে রাখছেন। এখানে অর্থ রাখা এখনো নিরাপদ, কিন্তু তথ্য পাওয়া যায়। সুতরাং আমরা যখন চুক্তি করি তাহলে সেই ক্ষেত্রে ডিটেইলি এই জিনিসগুলো হয়তো জানতে পারবো যে আসলে কেউ আসলে এখানে অবৈধভাবে অর্থ পাচার করছে না। বৈধ অর্থও থাকতে পারে, কিন্তু আমরা যেহেতু জানি না পুরো বিষয়টা, এবং যেহেতু চুক্তি নেই, এই কারণে আসলে আমরা চাইলেও শুধুমাত্র বাংলাদেশের সম্পর্কে তথ্য দিতে পারবো। কিন্তু এরা কারা, কোন খাতে অর্থ গেল এবং কিভাবে এই অর্থটা নিয়ে গেল তারা ওইখানে, সেটা একটু দেখতে হবে। তো এটার জন্য আমি মনে করি যে চুক্তি করাটা খুব। ডক্টর মাহফুজ কবির, আপনার কথা ধরেই আমি আরেকটি কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে রাজনৈতিক পট পরিবর্তন ও মুদ্রার অবমূল্যায়নের ভয়ে কি ধনীরা বিদেশের সম্পদ সরাচ্ছেন? এই অনিশ্চয়তার মনস্তত্ত্ব দূর করতে কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত? হ্যাঁ, না, এইটা দুটোই কারণ আছে। ঘটছে তো ওটার আগেই থেকে যেন কিন্তু ২০২৫ সালের মধ্যে কিন্তু মোটামুটি এক্সচেঞ্জ রেটটা স্টেবল হয়ে গেছে। আর যে যে রাশি-ইউক্রেন যুদ্ধের পরপরই আমাদের যে এরকম যে depreciation হচ্ছে কারেন্সির, তো সেটা আস্তে, আস্তে একটা পর্যায়ে গিয়ে বিশেষ করে ২০২৫ সালে কেন্দ্রীয় ব্যাংক বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে, তারপরে মোটামুটি ভালো একটা রেঞ্জের মধ্যে আছে। কিন্তু সবচেয়ে বড় যেটা আমার কাছে মনে হয় সেটা হলো যে এই যে রাজনৈতিক অস্থিতিশীলতা এবং ডেমোক্রেটিক ট্রানজিশন ওগুলো নিয়ে খুব অনেক ভরসা ছিল। বিশেষ করে অন্তর্বর্তী সরকার অনেকগুলো আইন করেছে এবং বিশেষ করে তারা কিন্তু বড়, বড় প্রশাসনিক সংস্কার বা রাজনৈতিক ব্যবস্থা পরিবর্তনের জন্য তারা অনেক চেষ্টা করেছে। তো যার ফলে হয়তো মানুষেরা চিন্তা করেছেন যে সামনের দিনগুলোতে আরো হচ্ছে ইনস্টেবিলিটি তৈরি হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে। এই বিষয়গুলো আছে, আবার অনেকে পালিয়ে গেছেন। তো এটাও সত্য। তো আইনের যে সংস্কৃতিগুলো ছিল সভাপতি হয়েছে, মিথ্যাগুলো ভুয়া মারা হয়েছে। তো এগুলোর কারণে অনেকে কিন্তু চিন্তা করেছে যে না, ঠিক আছে অর্থটা নিয়ে যাই। কিন্তু সেগুলো হয়েছে, এটা বাস্তবতা। এই কারণে কিন্তু সরকার এই মুহূর্তে ৮,০০০ কোটি টাকার যে একটা প্যাকেজ সেটা কিন্তু ইমপ্লিমেন্ট করছেন, যে যাতে করে বন্ধ চালু করা যায়। সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক অস্থিরতা হচ্ছে সবচেয়ে বড় একটি কারণ, যেটার কারণে ডক্টর মাহফুজ কবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ।